হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকের ক্লাসে আমরা জানবো একটি নতুন টেক্সট সিবিএসই ক্লাস 11-এর উই আর নট অ্যাফ্রেড টু ডাই ইফ উই ক্যান অল বি টুগেদার, যেটির লেখক গর্ডন কুক অ্যান্ড অ্যালান ইস্ট। চলো আমরা লাইন বাই লাইন এর এক্সপ্লেনেশনটা জেনে নিই। In July 1976, my wife Mary, son Jonathan 6, daughter Susan 7, and I set sail from Plymouth, England, to duplicate the round-the-world voyage made 200 years earlier by Captain James Cook. দেখো এখানে আমরা ক্যারেক্টার পাচ্ছি, যে রাইটার সে তার ওয়াইফ মেরির সাথে এবং সন জনাথন যার বয়স 6 এবং তার ডটার সুজান যার বয়স 7, এদেরকে সকলকে নিয়ে একটি ভয়েজ বা সেল অর্থাৎ সমুদ্র যাত্রার পরিকল্পনা করছে, যেটা শুরু হচ্ছে পলিমাউথ ইংল্যান্ড থেকে এবং সেটা ডুপ্লিকেট করছে কার? একটা 200 বছর আগের ক্যাপ্টেন জেমস কুকের করা সেম যে ওয়ার্ল্ড রাউন্ড ভয়েজ, সেই ভয়েজকে রেপ্লিকা করে। ফর দ্য লংগেস্ট টাইম ম্যারি অ্যান্ড আই, a 37 years old businessman, had dreamed of sailing in the wake of a famous explorer, and for the past 16 years we had spent all our leisure time honing our seafaring skills in British water. এই যে বিজনেসম্যান, যে 37 ইয়ার্সের যে রাইটার, সে তার ওয়াইফের সঙ্গে একটা লম্বা সময় ধরে একটা স্বপ্ন দেখেছে সেই সি এক্সপ্লোরারের মতোই, যে সেও একটা জার্নি করবে এবং তার জন্য সে কী করেছে, বিগত 16 বছর ধরে সে তাদের যে স্কিল, যে সি ফেয়ারিং এর জন্য যে স্কিল দরকার, সেই স্কিলগুলোকে সে শান দিয়ে এসছে 16টা বছর ধরে সেই ব্রিটিশ ওয়াটারে, অর্থাৎ কিনা যে ব্রিটেনের সাইডের যে জল, অর্থাৎ কিনা যে সমুদ্র, সেই সমুদ্রে আওয়ার বোট ওয়েভ ওয়াকার, a 23-meter 30-ton wooden hulled beauty, had been professionally built, and we had spent months fitting it out and testing it in the roughest weather we could find. অর্থাৎ তারা যে একটা বোট নিয়েছে, সেই বোটটির নাম ওয়েভ ওয়াকার এবং এই বোটটি 23 মিটারের লম্বা এবং 30 টন এর ওজন, আর এর যে হাল অর্থাৎ কিনা এর যে আউটার স্ট্রাকচার, সেটা কমপ্লিটলি উডেন এবং এটি কিন্তু প্রফেশনালি বিল্ট। আর এটিকে তারা বেশ কিছু মাস ধরে টেস্টিং করছে রাফেস্ট ওয়েদারের মধ্যে দিয়ে। কিসের জন্য? কারণ তাদের সেই ওয়ার্ল্ড রাউন্ড ভয়েজের জন্য। দ্য ফার্স্ট লেগ অফ আওয়ার প্ল্যান্ড 3-year 1,05,000 kilometer journey passed pleasantly as we sailed down the west coast of Africa to Cape Town. অর্থাৎ যে প্রথম চরণ, অর্থাৎ কিনা যে প্রথম স্টেপটা, সেটাতে তারা 3 বছরে প্রায় 1,05,000 কিলোমিটারের একটা জার্নি খুব ভালোভাবেই তারা সমাপ্ত করেছে ডাউন দ্য ওয়েস্ট কোস্ট অফ আফ্রিকা টু কেপ টাউন, এই জায়গা ধরে। দেয়ার বিফোর হেডিং ইস্ট উই টুক অন 2 crewmen, আমেরিকান ল্যারি ভিজেল অ্যান্ড সুইস হার্ব সেগলার। অর্থাৎ কিনা তারা এই যে ইস্টওয়ার্ড যে ভয়েসটা তারা করতে চলেছে, সেই ভয়েসটা করার আগে তারা 2জন ক্রিউম্যানকে সাথে নিয়েছে। তার মধ্যে একজন আমেরিকান ল্যারি ভেজেল এবং আরেকজন হলো সুইস হার্ব সেগলার, টু হেল্প আস ট্যাকেল ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস রাফেস্ট সিজ, দ্য সাউদার্ন ইন্ডিয়ান ওশান। অর্থাৎ তাদেরকে নেওয়ার কারণ হলো যে এই যে ওয়ার্ল্ডের সব থেকে রাফ অ্যান্ড টাফ যে ওশান, ইন্ডিয়ান ওশান, তার যে সাউদার্ন পোর্শন, সেখান দিয়ে ভয়েস তাদের সাহায্য করা। অন আওয়ার সেকেন্ড ডে আউট অফ কেপ টাউন উই বিগ্যান টু এনকাউন্টার স্ট্রং গেলস। আমরা কিন্তু যখনই সেকেন্ড ডেতে, দ্বিতীয় দিনে কেপ টাউন হয়ে বেরিয়েছি, আমরা একটা বিশাল বড় ঝড়ের সম্মুখীন হয়েছি। ফর দ্য নেক্সট ফিউ উইকস দে ব্লিউ কন্টিনিউয়াসলি, এবং পরবর্তী কিছু সপ্তাহ ধরে কিন্তু সেই ঝড়টা কন্টিনিউয়াসলি ব্লো হয়ে চলেছে। গেলস ডিড নট ওয়ারি মি, বাট দ্য সাইজ অফ দ্য ওয়েভস ওয়ার অ্যালার্মিং, আপ টু 50 meters as high as our main mast. অর্থাৎ আমাদের যে মাস্তুল, সেই মাস্তুলের প্রায় 15 মিটার পর্যন্ত সমুদ্রের যে ওয়েভ, সেগুলো উঠছিল। তাই আমাকে
যে ঝড় সেটা অতটা চিন্তিত না করলেও আমার কাছে অ্যালার্মিং ছিল কি ওয়েভের এই সাইজগুলো। ডিসেম্বর 25 found us 3,500 কিলোমিটার ইস্ট অফ কেপ টাউন। অর্থাৎ আমরা কিন্তু 25শে ডিসেম্বর চলে এসেছি 3,500 কিলোমিটার ইস্ট কেপ টাউনের। ডেসপাইট atrocious weather, we had a wonderful holiday complete with a Christmas tree. এরকম একটা খুব খারাপ ওয়েদার থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের যে হলিডে সেটা আমরা ক্রিসমাস ট্রি দিয়েই খুব ভালো করে কাটালাম। দ্য নিউ ইয়ার্স ডে saw no improvement in the weather, but we reasoned that it had to change soon. যে নিউ ইয়ার অর্থাৎ কিনা নতুন বর্ষের যে প্রথম দিনটিতে তাদের মনে হলো যে ওয়েদারটা একটু ইমপ্রুভ করবে এবং ওয়েদারটা খুব তাড়াতাড়ি পাল্টে যাবে। অ্যান্ড ইট ডিড চেঞ্জ ফর দ্য ওর্স। অর্থাৎ ওয়েদারটা চেঞ্জ হলো ঠিকই, কিন্তু সেটা আরও খারাপ হলো। অ্যাট ডন অন জানুয়ারি 2 দ্য ওয়েভস ওয়ার জাইগ্যান্টিক। সকালবেলায় জানুয়ারি 2 তারিখে ওয়েভগুলো কিন্তু হয়ে উঠল ভীষণই প্রবল এবং ভয়ানক। উই ওয়ার সেলিং উইথ অনলি এ স্মল স্টর্ম জিব অ্যান্ড ওয়ার স্টিল মেকিং 8 knots। আমরা কিন্তু সেল করতে লাগলাম একটি ছোট্ট মাস্তুল নিয়ে বা পাল নিয়ে, এবং তা সত্ত্বেও আমরা 8 নটের যে স্পিড সেটাকে ধরে রাখলাম। অ্যাজ দ্য শিপ রোজ টু দ্য টপ অফ ইচ ওয়েভ উই কুড সি এন্ডলেস এনর্মাস সি রোলিং টুয়ার্ড আস, and the screaming of the wind and spray was painful to the ears. অর্থাৎ আমাদের যখন শিপটি একেবারে টপ অফ দ্য সেই ওয়েভের ওপরে গিয়ে দাঁড়াচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যেন এন্ডলেস সমুদ্রের যে ঢেউ সেগুলো আমাদের দিকে ধেয়ে আসছে, আর সেই বাতাসের যে শব্দ সেটা কতই না বেদনাদায়ক কানের কাছে। টু স্লো দ্য বোট ডাউন উই ড্রপ দ্য স্টর্ম জিব অ্যান্ড ল্যাশড এ হেভি মোরিং রোপ ইন এ লুপ অ্যাক্রস দ্য স্টার্ন। আমরা কি করলাম, বোটের যে গতিটা সেটাকে একটু কমিয়ে দেওয়ার জন্য দুটো কাজ করলাম। এক, সেই ছোট মাস্তুলটিকে নামিয়ে দিলাম, আর তার সাথে সাথে আমাদের যে শিপের ব্যাকের অংশটুকু যাকে স্টার্ন বলা হয় সেই সাইডে একটা হেভি রোপ সেখানে টাই করে দিলাম, ল্যাস্ট করে দিলাম। দেন উই ডাবল ল্যাস্ট এভরিথিং। আমরা সব কিছুকে দুবার করে বাঁধাছেদা করে নিলাম। ওয়েন্ট থ্রু আওয়ার লাইফ র্যাপ ড্রিল, মানে যদি আমাদের যে মেইন বোট সেটা যদি কোনো কারণে ছিন্ন ভিন্ন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা নিজের প্রাণ বাঁচানোর জন্য যে প্রক্রিয়া প্রণালী যে ছোট বোটে চড়ার সেটাকে প্র্যাকটিস করতে থাকলাম। অ্যাটাচড লাইফ লাইন্স, যে জীবন বাঁচানোর জন্য যে রোপ যেটা মানুষের গায়ে জড়ানো হয় সেটাও বেঁধে নিলাম। ডন্ড অয়েল স্কিনস অ্যান্ড লাইফ জ্যাকেটস অ্যান্ড ওয়েটেড। আর কি করলাম, যে ওয়াটারপ্রুফ যে ক্লোথ সেটাকেও পরে নিলাম, লাইফ জ্যাকেটও পরে নিলাম এবং ওয়েট করতে থাকলাম ফর দ্য ডিজাস্টার। দ্য ফার্স্ট ইন্ডিকেশন অফ ইম্পেন্ডিং ডিজাস্টার কেম অ্যাট অ্যাবাউট 6 PM। তো যে নিয়ারিং অ্যাপ্রোচিং যে ডিজাস্টার সেটার ফার্স্ট ইন্ডিকেশন হলো কী হবে বা কখন, 6টার সময়। উইথ অ্যান অমনিয়াস সাইলেন্স, একটা ভয়ঙ্কর নিস্তব্ধতার মধ্যে দিয়ে। দ্য উইন্ড ড্রপড অ্যান্ড দ্য স্কাই ইমিডিয়েটলি গ্রিউ ডার্ক। বাতাস যেন নিস্তব্ধ হয়ে গেল এবং আকাশ ঘন কালো হয়ে গেল। দেন কেম এ গ্রোয়িং রোয়ার, একটা ভীষণ গর্জন শোনা গেল। অ্যান্ড অ্যান ইনরমাস ক্লাউড টাওয়ার্ড অ্যাফট অফ দ্য শিপ, এবং আমাদের যে শিপ তার উপরে একটা ভীষণ বাদলের ঘন ঘটা দেখা দিল। উইথ হরর আই রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ নট এ ক্লাউড বাট এ ওয়েভ লাইক নো আদার আই হ্যাড এভার সিন। ভয়ের সাথে আমি বুঝতে পারলাম যে এটা কোনো বাদল নয়, মেঘ নয়, এটি কি একটি ভীষণ বড় জলোচ্ছ্বাস, যেরকমটা আমি আগে কখনো দেখিনি। It appeared perfectly vertical and almost twice the height of the other waves.
উইথ এ ফ্রাইটফুল ব্রেকিং ক্রেস্ট। মানে এটা ছিল একদম যেন খাড়া একটা প্রাচীরের মতো এবং দ্বিগুণ হাইটে অন্যান্য ওয়েভদের তুলনায়, এবং সেটা যেন ভেঙে আছড়ে পড়ছে ভয়ানকভাবে। দ্য রোয়ার ইনক্রিজ টু এ থান্ডার অ্যাজ দ্য স্টার্ন মুভড আফ দ্য ফেস অফ দ্য ওয়েভ অ্যান্ড ফর এ মোমেন্ট আই থট উই মাইট রাইড ওভার ইট। এই যে গর্জনটা, সেই গর্জনটা যেন একটা ভীষণ থান্ডারে পরিণত হলো, এবং আমাদের যে শিপের যে ব্যাক সাইড সেটা যেন একটু মুভ আপ করলো, আর আমার মনে হলো যেন আমরা এই জলোচ্ছ্বাসের ওপর দিয়ে একটা রাইড দিতে পারি। বাট দেন এ ট্রিমেন্ডাস এক্সপ্লোশন শুক দ্য ডেক। আর ঠিক সেই মুহূর্তেই একটা বিশাল বড় এক্সপ্লোশন হলো আমাদের ডেকের ওপরে, এবং ডেকটা যেন নড়ে চড়ে উঠলো। এ টরেন্ট অফ গ্রিন অ্যান্ড হোয়াইট ওয়াটার ব্রোক ওভার দ্য শিপ। একটা বিশাল প্রবল জলোচ্ছ্বাস সেটা আমাদের শিপের ওপরে এসে আছড়ে পড়লো। মাই হেড স্ম্যাশড ইন্টু দ্য হুইল অ্যান্ড আই ওয়াজ অ্যাওয়ার অফ ফ্লাইং ওভারবোর্ড অ্যান্ড সিঙ্কিং বিলো দ্য ওয়েভস। এবং আমার যেন মাথায় সেটা স্ম্যাশ করলো, কোথায় গিয়ে? হুইলের ওপর গিয়ে, এবং মনে হলো আমি যেন উড়ে যাচ্ছি সেই বোটের ওপর দিয়ে এবং গিয়ে পড়লাম সেই সমুদ্রের ঢেউয়ের মধ্যে। আই অ্যাকসেপ্টেড মাই অ্যাপ্রোচিং ডেথ। আমি যেন ডেথটাকে এবার অ্যাকসেপ্ট করে নিয়েছি। অ্যান্ড অ্যাজ আই ওয়াজ লুজিং কনসিয়াসনেস আই ফেল্ট কোয়াইট পিসফুল। আমি যতই আমার নিজের কনসিয়াসনেস যে চেতনাকে লুজ করতে থাকছি, আমার মনে হলো যেন এটা খুবই পিসফুল। মানে মৃত্যুর আগে যেমনটা মনে হয় সেরকমটাই অনেকটা লেখকেরও কিন্তু মনে হতে থাকলো। আনএক্সপেক্টেডলি মাই হেড পপড আউট অফ দ্য ওয়াটার। অর্থাৎ আনএক্সপেক্টেডলি লেখকের যে মাথাটা হট করে জলের উপরে ভেসে উঠল। আ ফিউ মিটার্স অ্যাওয়ে ওয়েভ ওয়াকার ওয়াজ নিয়ার ক্যাপসাইজিং। যে বোট ওয়েভ ওয়াকারটি সেটি প্রায় উল্টে যাচ্ছে কিছুটা দূরেই। আর মাস্ট অলমোস্ট হরাইজন্টাল। তার যে মাস্তুলটা সেটা প্রায় হরাইজন্টাল হয়ে এসছে, মানে ঠিক উল্টানোর আগের মুহূর্তে। দেন এ ওয়েভ হার্ড আর আপরাইট। ঠিক তৎক্ষণাৎ একটি ঢেউ এসে সেটিকে আবার সোজা করে দিল। মাই লাইফ লাইন জার্কড টট। আই গ্র্যাব দ্য গার্ড রেলস অ্যান্ড সেল থ্রু দ্য এয়ার ইন্টু ওয়েভ ওয়াকার্স মেইন বুম। অর্থাৎ এর সঙ্গে সঙ্গে তার যে লাইফ লাইনের যে রোপটা ছিল বাঁধা শক্ত করে, সেটিতে সে টান অনুভব করলো, এবং সে যেন খানিকটা উড়ে গিয়েই সে যে ওয়েভ ওয়াকারের ভেতরে গিয়ে পড়ল। সাবসিকুয়েন্ট ওয়েভস টসড মি অ্যারাউন্ড দ্য ডেক লাইক এ র্যাগ ডল। মানে পরবর্তী যে ওয়েভগুলো হলো সেগুলি তাকে যেন একেবারে টস করে দিল শূন্যে, এবং তাকে একটা র্যাগ ডলের মতো ডেকে আছড়ে ফেলল। মাই লেফট রিবস ক্র্যাকড। এবং আমার যে বাঁদিকের যে পাঁজরা হাড় সেটা ভেঙে গেল। মাই মাউথ ফিল্ড উইথ ব্লাড অ্যান্ড ব্রোকেন টিথ। আর আমার মুখে রক্ত এবং দাঁত ভেঙে যেন মাউথ ফিল্ড হয়ে গেল। সামহাউ আই ফাউন্ড দ্য হুইল লাইন্ড আপ দ্য স্টার্ন ফর দ্য নেক্সট ওয়েভ অ্যান্ড হাং অন। আমি কি করলাম যে কোনোরকমভাবে যে হুইলটা সেটাকে গিয়ে ধরলাম, এবং শক্ত করে যে ব্যাক সাইড অফ দ্য শিপ সেটার সাথে একটা দড়ি বাঁধলাম, এবং পরবর্তী ঢেউয়ের জন্য অপেক্ষা করলাম। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। সর্বত্রই কিন্তু জলে জলময়। আই কুড ফিল দ্যাট দ্য শিপ হ্যাড ওয়াটার বিলো, বাট আই ডেয়ার নট অ্যাবান্ডন দ্য হুইল টু ইনভেস্টিগেট। আমি কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছি যে শিপের নিচের দিকে জল কিন্তু পড়ে গেছে, কিন্তু আমার সাহস নেই যে আমি এখানে হুইলটাকে ছেড়ে দিয়ে নিচে ইনভেস্টিগেট করতে যাব বা দেখতে যাব। সাডেনলি দ্য ফ্রন্ট হ্যাচ ওয়াজ থ্রোন ওপেন অ্যান্ড মেরি অ্যাপিয়ার্ড। ঠিক তৎক্ষণাৎ যে ফ্রন্টের যে হ্যাচটা, যে ডোরটা, সেটা ওপেন হলো এবং ম্যারি উঠে এলো। উই আর সিঙ্কিং। আমরা ডুবছি। সে স্ক্রিমড। সে চিৎকার করলো। দ্য ডেকস আর স্ম্যাশড। উই আর ফুল অফ ওয়াটার।
ডেকটা কিন্তু একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং আমাদের নিচেও কিন্তু ফুল অফ ওয়াটার, জল ভরে গেছে। টেক দ্য হুইল, আই শাউটেড অ্যাজ আই স্ক্রিমড ফর দ্য হ্যাচ। আমি মেরিকে সঙ্গে সঙ্গে সেই হুইলটা হ্যান্ড ওভার করে নিতে বললাম এবং আমি হ্যাচের দিকে এগিয়ে গেলাম। ল্যারি অ্যান্ড হার্ব ওয়ার পাম্পিং লাইক ম্যাডম্যান। ল্যারি এবং হার্ব জলটাকে পাম্প করে চলেছে পাগলের মতো। ব্রোকেন টিম্বার্স হাং অ্যাট ক্রেজি অ্যাঙ্গেলস। ভাঙা কাঠের যে টুকরোগুলো সেগুলো যেন একেবারে দুমড়ে গেছে। দ্য হোল স্টারবোর্ড সাইড বাল্জড ইনওয়ার্ডস। জাহাজের যে অংশটা, ডান দিকের অংশটা, সেটা যেন একেবারেই ভেতরের দিকে তুবড়ে গেছে। ক্লোথস, ক্রোকারি, চার্টস, টিনস অ্যান্ড টয়েস স্লসড অ্যাবাউট ইন ডিপ ওয়াটার্স। এই সমস্ত ক্লথ, ক্রকারি, চার্ট, টিন, ম্যাপ যত কিছু রয়েছে, এই টয়েস সব কিছুই যেন জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। আই হাফ সোয়াম, হাফ ক্রলড ইনটু দ্য চিলড্রেন্স কেবিন। আমি যেন হাফ সাঁতার কেটে, হাফ হামাগুড়ি দিয়ে বাচ্চাদের কেবিনের মধ্যে ঢুকলাম। আর ইউ অল রাইট, আই আস্কড। তোমরা সবাই ঠিক আছো, আমি জিজ্ঞেস করলাম। ইয়েস, দে অ্যান্সার্ড ফ্রম অ্যান আপার বাঙ্ক। তারা জবাব দিল একটি আপার বাঙ্ক থেকে যে হ্যাঁ তারা ঠিক আছে। বাট মাই হেড হার্টস আ বিট, সে সু। সু কি বলল? যে তার মাথায় একটু চোট লেগেছে। পয়েন্টিং টু এ বিগ বাম্প অ্যাবাভ হার আইস। পয়েন্টিং করলো কোন দিকে? তার চোখের ওপরের দিকে, যে একটা বড় বাম্প হয়ে রয়েছে। আই হ্যাড নো টাইম টু ওয়ারি অ্যাবাউট বাম্পড হেডস। আমার যেন কোনো রকম সময় নেই এসব নিয়ে চিন্তা করার, বাম্প হেড নিয়ে। আফটার ফাইন্ডিং এ হ্যামার, স্ক্রিউজ অ্যান্ড ক্যানভাস, আই স্ট্রাগল ব্যাক অন ডেক। আমি কোনো রকমভাবে একটা হ্যামার, স্ক্রু, ক্যানভাস মানে ত্রিপল নিয়ে খুঁজে নিয়ে স্ট্রাগল করে আবার ডেকে ফিরে এলাম। উইথ দ্য স্টারবোর্ড অ্যাসাইড বার্স্ট ওপেন, উই ওয়ার টেকিং ওয়াটার উইথ ইচ ওয়েভ দ্যাট ব্রোক ওভার আস। যে জলোচ্ছ্বাসগুলো আমাদের ওপরে আছড়ে পড়ছে, সেই জল ঢুকে পড়ছে সেই স্টারবোর্ডের ভাঙা ফেটে ভেঙে পড়া অংশের মধ্যে দিয়ে। ইফ আই কুড নট মেক সাম রিপেয়ার্স উই উড শিওরলি সিঙ্ক। আমি যদি কোনো রকম রিপেয়ার করতে অসমর্থ হই, আমাদেরকে অবশ্যই ডুবতে হবে। Somehow I managed to stretch canvas and secure waterproof hatch covers across the gaping holes. আমি কোনো রকমভাবে সেই ত্রিপলটাকে স্ট্রেচ করে ওয়াটারপ্রুফের মতো করে সিকিউর করে দিলাম জায়গাটা, সেই গ্যাপিং হোলসগুলোকে। সাম ওয়াটার কন্টিনিউ টু স্ট্রিম বিলো, বাট মোস্ট অফ ইট ওয়াজ নাও বিং ডিফ্লেক্টেড ওভার দ্য সাইড। কিছুটা জল ভেতরে ঢুকলেও বেশিরভাগটাই কিন্তু ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে সাইডে। মোর প্রবলেম অ্যারোজ when our hand pumps started to block up with the debris floating around the cabins and the electric pump short circuited. সব থেকে বড় মেজর প্রবলেম কিন্তু তখন হলো যখন আমাদের যে হ্যান্ড পাম্পগুলো সেগুলো ব্লক হয়ে গেল। কিসে? ডেব্রিস দ্বারা, মানে যেসব ভাঙা আবর্জনা যেগুলো ফ্লোট করে বেড়াচ্ছে জলের মধ্যে দিয়ে, কেবিনের মধ্যে দিয়ে, সেগুলোতে সব জমাট বেঁধে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, এবং আমাদের যে ইলেকট্রিক পাম্পটা সেটাও শর্ট সার্কিট হয়ে গেল। দ্য ওয়াটার লেভেল রোজ থ্রেটেনিংলি, এবং জলের যে লেভেলটা সেটাও কিন্তু কেবিনের মধ্যে বেড়েই চলেছে খুবই চিন্তাজনকভাবে। ব্যাক অন ডেক আই ফাউন্ড দ্যাট আওয়ার 2 spare হ্যান্ড পাম্পস হ্যাড বিন রেজড ওভারবোর্ড। আমি যখন ডেকের ওপরে ফিরে এলাম তখন দেখলাম যে আমাদের যে স্পেয়ার হ্যান্ড পাম্পগুলো ছিল সেই দুটো হ্যান্ড পাম্পও কিন্তু একদম জলের মধ্যে পড়ে গেছে, সেগুলো বিধ্বস্ত হয়ে পড়েছে, ব্যবহারে অযোগ্য। এবং তার সাথেও আরও কী যে ফোর্স্টের সেল, অ্যালং উইথ দ্য ফোর্স্টের সেল, দ্য জিপ, দ্য ডিঙিস অ্যান্ড দ্য মেইন অ্যাঙ্কার। তো আমাদের যে মেইন মাস্তুলটা ছিল সেটা, তার সাথে ছোট মাস্তুল এবং যে ছোট যে ডিঙিগুলো ছিল এবং তার সাথে যে অ্যাঙ্কার, সেই সবই কিন্তু বিধ্বস্ত হয়েছে। দেন আই রিমেম্বার্ড উই হ্যাড অ্যানাদার ইলেকট্রিক পাম্প আন্ডার দ্য চার্ট রুম ফ্লোর। তখন আমার মনে পড়লো
যে আমাদের কাছে একটা ইলেকট্রিক পাম্প রয়েছে, যেটা আমাদের যে ম্যাপের যে ফ্লোর রয়েছে সেখানে রয়েছে, চার্ট রুম ফ্লোরে। I connected it to an out pump and was thankful to find that it worked. আমি সেটাকে একটা আউট পাম্পের সঙ্গে কানেক্ট করে দিলাম এবং থ্যাঙ্কফুলি এটা কাজ করলো। The night dragged on with an endless, bitterly cold routine of pumping, steering and working the radio. আমাদের এই যে পুরো সারা রাতটা সেটা কীভাবে কাটলো, একটা খুবই বেদনাদায়ক বিটারলি কোল্ডের মধ্যে দিয়ে। আর আমাদের যে রুটিন ছিল সেটা কী ছিল, আমরা সারাদিন ধরে সারা রাত ধরে কী করে গেলাম, পাম্পিং করে গেলাম, স্টিয়ারিং হুইল সামনে গেলাম এবং রেডিওতে সাহায্যের জন্য কাজ করে গেলাম, সাহায্য প্রার্থনা করে গেলাম। We were getting no replies to our Mayday calls, which was not surprising in this remote corner of the world. আমরা কিন্তু আমাদের যে মেডে কল, অর্থাৎ বিপদে পড়লে যে কল দেওয়া হয়, যে রিলিফ ফোর্সের কাছে সঙ্গে সঙ্গে কল যায়, সেই মেডে কলের কিন্তু কোনো রিপ্লাই পেলাম না। এবং তারটা সেটা কিন্তু খুব একটা সারপ্রাইজিংও নয়, কারণ এরকম একটা রিমোট লোকেশনে এসে আমাদের এই অবস্থায় যে পড়তে হবে এটা সারপ্রাইজিং নয়। Sue's head had swollen alarmingly. She had two enormous black eyes and now she showed us a deep cut on her arm. সুয়ের মাথায় যে বাম্প হয়েছিল সেটা কিন্তু এখন খুবই ফুলে উঠেছে এবং সেটা খুবই অ্যালার্মিং কন্ডিশনে রয়েছে, এবং তার যে চোখ তাতেও কালচিটে পড়ে গেছে। অ্যান্ড এখন কিন্তু সে আবার তার হাতে একটা বড় ক্ষত নিয়ে আমাদেরকে দেখিয়েছে। When I asked why she hadn't made more of her injuries before this, তো তার জন্য আমি কি জিজ্ঞেস করলাম যে তুমি কেন সেগুলো আমাকে আগে জানাওনি, আর তার উত্তরে সে কি দিল, she replied, I didn't want to worry you when you were trying to save us all. সে বলল যে আমি তোমাকে চিন্তায় ফেলতে চাইনি যখন কিনা তুমি আমাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করছো। By morning on January 3rd, the pumps had the water level sufficiently under control for us to take 2 hour rest in rotation. 3 জানুয়ারি পর্যন্ত মর্নিং পর্যন্ত জলের অবস্থা কিন্তু বেশ উন্নত হয়ে গেল এবং জল বেশ কন্ট্রোলে আনা গেছে। তাই আমরা 2 ঘন্টা করে একটা রোটেশনে রেস্ট নিতে পারছি। But we still had a tremendous leak somewhere below the water line, and on checking, I found that nearly all the boat's main reef frames were smashed down to the nil. কিন্তু একটা বিশাল বড় লিক কোথাও একটা রয়ে গেছে এবং সেটা যে ওয়াটার লাইন আউটসাইডের বোটের যে জলতল, সেই জলতলের নিচে কোথাও রয়েছে। এবং সেটা চেক করতে গিয়ে আমি কি দেখলাম, যে মেইন যে ফ্রেমটা, যেটা তলায় যে একটা কিল রয়েছে, সেখানে ফ্রেমটা পুরো কিন্তু স্ম্যাশ হয়ে গেছে। In fact, there was nothing holding up a whole section of the starboard hull except a few covered partitions. এবং এমনকি সেখানে যে হোল সেকশনটা, সেই সেকশনটা শুধু সাপোর্টের জন্য, যে স্টারবোর্ডের সাপোর্ট, সেটা শুধুমাত্র কয়েকটা যে ওয়ার্ড্রোবের যে তক্তাগুলো রয়েছে শুধু সেটা দিয়ে দেওয়া। We had survived for 15 hours since the wave hit. আমরা প্রায় 15 ঘন্টা সার্ভাইভ করে আছি যখন থেকে সেই জলোচ্ছ্বাস আমাদেরকে হিট করেছে। বাট ওয়েবকার কুড নট হোল্ড টুগেদার লং ইনাফ ফর আস টু রিচ অস্ট্রেলিয়া। কিন্তু ওয়েবকার কিন্তু এতক্ষণ ধরে আমাদেরকে সাপোর্ট করতে পারবে না সেই অস্ট্রেলিয়া আসা পর্যন্ত। I checked our charts and calculated that there were 2 small islands a few hundred kilometers to the east. আমি চেক করলাম ম্যাপে এবং ক্যালকুলেট করলাম যে ইস্টে কয়েকশো কিলোমিটারের মধ্যে কিন্তু দুটো ছোট ছোট আইল্যান্ড রয়েছে। One of them, Isle Amsterdam, was a French scientific base. এর মধ্যে একটা ছিল আইল আমস্টারডাম, যেটা কিনা একটা ফ্রেঞ্চদের সাইন্টিফিক রিসার্চ সেন্টার। Our only hope was to reach these pinpricks in the vast ocean. এবং আমাদের বাঁচার যে আশা সেটা কিন্তু শুধু এই একটার মধ্যেই রয়েছে, এবং যেটা এই পুরো এত বড় ওশানের মধ্যে ছোট বিন্দুর মতো।
but unless the wind and seas abated, so we could hoist sail. যদি না এই উইন্ড সমুদ্রে বন্ধ হয়ে যায় বা কমে আসে, আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত সেল করে যেতে পারবো। আর সেটা হলে আওয়ার চান্সেস উড বি স্লিম ইনডিড, আমাদের এই যে আশা সেটা কিন্তু খুবই ক্ষীণ হয়ে যাবে। দ্য গ্রেট ওয়েভ হ্যাড পুট আওয়ার অক্সিলারি ইঞ্জিন আউট অফ অ্যাকশন, এবং এই যে বড় বিশাল ঢেউ তার জন্য কিন্তু আমাদের যে সাপোর্টিং ইঞ্জিনটা ছিল সেটা কিন্তু এখন আর কাজ করছে না। On January 4th, after 36 hours of continuous pumping, we reached the last few centimeters of water. আমরা কিন্তু বেশ ভালো পরিমাণ জল পাম্প আউট করে বের করে দিয়েছি এই 34 ঘন্টায়। আর এখন দিনটা 4 জানুয়ারি। Now we had only to keep pace with the water still coming in. এখন শুধুমাত্র আমাদের ততটা জল বের করতে থাকতে হবে যতটা ভেতরে চলে আসছে। We could not set any sail on the main mast. আমরা কিন্তু যে মেইন মাস্তুল সেটাতে কিন্তু কোনো রকম সেল করতে পারবো না, আমাদের সে অবস্থা নেই। Pressure on the rigging would simply pull the damaged section of the hull part. So we hoisted the storm jib and headed for where I thought the two islands were. আমরা যে মেইন মাস্তুল সেটার উপরে কিন্তু ভর করে আমাদের সেলটা করতে পারবো না, তাহলে আমাদের যে মেইন ফ্রেমের যে স্ট্রাকচারটা তার ড্যামেজ পোর্শনের উপরে একটা ট্রিমেন্ডাস প্রেশার পড়বে। তাই আমরা যে ছোট মাস্তুলটা সেটার উপরে নির্ভর করেই আমাদের জার্নিটা করলাম, সেদিকে হেড করলাম যেখানে আমি ভেবেছিলাম যে আইল্যান্ড দুটো রয়েছে। মেরি ফাউন্ড সাম কর্নড বিফ অ্যান্ড ক্র্যাকার বিস্কিটস অ্যান্ড উই এট আওয়ার ফার্স্ট মিল ইন অলমোস্ট 2 days. মেরি কিছু খাবার খুঁজে পেয়েছে, কর্ন বিফ এবং ক্র্যাকার বিস্কিট, যেগুলো দিয়ে আমরা আমাদের এই বিগত 2 দিনের মধ্যে প্রথমবার আমরা মিল করলাম। বাট আওয়ার রেসপাইট ওয়াজ শর্ট লিভড, কিন্তু আমাদের যে এই আরামটা এটা কিন্তু বেশিক্ষণ চললো না। At 4 p.m. black clouds began building up behind us. Within the hour, the wind was back to 40 knots and the sea were getting higher. যে ব্ল্যাক ক্লাউড সেটা কিন্তু 4টে পর্যন্ত ফর্ম করতে শুরু করলো আমাদের পেছন দিকটাতে, এবং কিছু ঘন্টার মধ্যেই যে উইন্ডের যে গতি সেটা 40 নটে পৌঁছে গেল, এবং সিও কিন্তু যথেষ্ট বড় বড় ওয়েভ নিয়ে আমাদের সামনে উপস্থিত হলো। দ্য ওয়েদার কন্টিনিউ টু ডিটোরিয়েট থ্রু আউট দ্য নাইট, এবং ওয়েদারটা কিন্তু পুরো রাত ধরেই খারাপ থেকে খারাপতর হতে শুরু করলো। অ্যান্ড বাই ডন অন January 5th আওয়ার সিচুয়েশন ওয়াজ অ্যাগেইন ডেসপারেট, এবং ভোরবেলা পর্যন্ত জানুয়ারির 5 তারিখে আমাদের অবস্থা কিন্তু আরও শোচনীয় হয়ে গেল। When I went in to comfort the children, John asked, "Daddy, are you going to die?" আমি যখন বাচ্চাদেরকে জাস্ট একটু কমফর্ট দিতে গেলাম তখন জন আমাকে জিজ্ঞেস করলো যে বাবা আমরা কি মারা যাবো? I tried to assure him that we could make it, কিন্তু আমি তাকে অ্যাসিওর করলাম যে না, আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো। But Daddy, he went on, "We are not afraid of dying if we can all be together, you and Mommy, Sue and I." সে কিন্তু একটা বিশাল বড় কথা বলল যে আমরা কিন্তু মরতে ভয় পাই না যদি সবাই একসাথে থাকি, তুমি, মা, সু এবং আমি। I could find no words with which to respond. আমি কিন্তু শব্দ কোনো রকম খুঁজে পেলাম না তাকে রেসপন্ড করার মতো, তাকে রেসপন্স দেওয়ার মতো। But I left the children's cabin determined to fight the sea with everything I had. কিন্তু আমি তাদের কেবিন ছাড়লাম এরকম দৃঢ় সংকল্প নিয়ে যে আমি সমুদ্রের সঙ্গে একটা প্রচেষ্টা করব আপ্রাণ যা কিছু আমার কাছে রয়েছে তাই দিয়ে। টু প্রোটেক্ট দ্য উইকেন্ডেড স্টারবোর্ড সাইড আই ডিসাইডেড টু heave to. এবং যে আমাদের যে স্টারবোর্ড সাইড বোটের সেটা কিন্তু খুবই ড্যামেজ হয়ে গেছে, তাই সেটাকে প্রোটেক্ট করার জন্য আমি heave to করার সিদ্ধান্ত নিলাম। heave to করার কথার অর্থ হলো এই বোটটিকে তার গতি কমিয়ে আনা এবং সেটাকে স্টপ করে দেওয়া, এবং তার জন্য কি কি দরকার দেখা যাক। উইথ দ্য আনড্যামেজ পোর্ট হাল ফেসিং দ্য অনকামিং ওয়েভস, আমাকে কি করতে হবে যে অনকামিং যে ওয়েভসগুলো বড় বড় সেগুলোর দিকে আমাদেরকে আনড্যামেজ পার্টটা ফেস করাতে হবে বোটটাকে রক্ষা করার জন্য। ইউজিং অ্যান ইম্প্রোভাইজ সি অ্যাঙ্কার, আমি একটা সি অ্যাঙ্কার ইম্প্রোভাইজ করলাম কারণ আমরা অলরেডি কিন্তু সি অ্যাঙ্কার হারিয়েছি। অফ হেভি নাইলন রোপ অ্যান্ড টু
22 লিটার প্লাস্টিক ব্যারেলস অফ প্যারাফিন, যে প্যারাফিনের যে 22 লিটারের ড্রাম, সেরকম দুটো ড্রাম দিয়ে এবং হেভি নাইলন রোপ দিয়ে। দ্যাট ইভিনিং ম্যারি অ্যান্ড আই স্যাট টুগেদার হোল্ডিং হ্যান্ড। সেই বিকেলবেলায় কিন্তু আমরা, মেরি এবং আমি দুজনে হাতে হাত রেখে বসে রইলাম। অ্যাজ দ্য মোশন অফ দ্য শিপ ব্রট মোর অ্যান্ড মোর ওয়াটার ইন থ্রু দ্য ব্রোকেন প্ল্যাঙ্কস। যখন সেই শিপের মধ্যে, ফাটা তক্তার মধ্যে দিয়ে প্রচুর জল ঢুকতে শুরু করলো। উই বোথ ফেল্ট দ্য এন্ড ওয়াজ ভেরি নিয়ার। এবং আমাদের মনে হলো যে আমাদের শেষ সময় কিন্তু উপস্থিত। বাট দ্য ওয়েবকার রোড আউট দ্য স্টর্ম অ্যান্ড বাই দ্য মর্নিং অফ January 6, উইথ দ্য উইন্ড ইজিং, আই ট্রাই টু গেট এ রিডিং অন দ্য সেক্সট্যান্ট। অর্থাৎ আমাদের যে ওয়েবকার সেটা কিন্তু সাকসেসফুলি এই স্টর্মটাকে বের করে চলে এলো। এবং আমাদের মর্নিংয়ের 6 জানুয়ারিতে যখন উইন্ডটা বেশ কম হয়ে এসছে, তখন আমি কি করলাম, যে আমাদের যে সেক্সট্যান্টের যে যন্ত্রটা, যেখানে নাবিকেরা সাধারণত দিক নির্ণয় করে থাকে, সেটার একটা রিডিং নিলাম। ব্যাক ইন দ্য চার্ট রুম আই ওয়ার্কড অন উইন্ড স্পিডস, চেঞ্জেস অফ কোর্স, ড্রিফট অ্যান্ড কারেন্ট ইন অ্যান এফোর্ট টু ক্যালকুলেট আওয়ার পজিশন। আমি চার্ট রুমে ফিরে এসে কি করলাম, যে স্পিড রয়েছে এবং চেঞ্জেস অফ কোর্স, ড্রিফট, কারেন্ট, এই সব কিছুকে ক্যালকুলেট করে আমাদের পজিশনটাকে নির্ণয় করলাম। দ্য বেস্ট আই কুড ডিটারমাইন ওয়াজ দ্যাট উই ওয়ার সামহোয়ার ইন 1,50,000 kilometers of ocean looking for a 65 kilometer wide island. তো আমি এই সব কিছু অনুধাবন করে বুঝতে পারলাম কি, যে আমরা এই বিশাল সমুদ্রের, যার বিস্তৃতি প্রায় 1,50,000 কিলোমিটার, তার মধ্যে মাত্র একটা 65 কিলোমিটার ওয়াইডের একটা আইল্যান্ডকে খুঁজে চলেছি। While I was thinking, Sue, moving painfully, joined me. Sue কিন্তু প্রচণ্ড যন্ত্রণার মধ্যে আমাকে জয়েন করলো, আমার কাছে এসে উপস্থিত হলো যখন আমি এসব নিয়ে ভাবছিলাম। The left side of her head was now very swollen and her black-ended eyes narrowed to slit. সুজনের লেফট সাইডের মাথার ওপর কিন্তু বেশ ফুলে উঠেছে অনেকখানি, এবং তার যে চোখ সেটা প্রায় কালচিটে হয়ে গেছে এবং শুধুমাত্র ছোট ছোট চোখটুকুই দেখা যাচ্ছে। She gave me a card she had made. সে আমাকে একটা কার্ড দিল যেটা সে নিজে বানিয়েছে। On the front she had drawn caricatures of Mary and me with the words, "Here are some funny people. Did they made you laugh?" তো সে তার মধ্যে কি লিখেছে, প্রথমে তো সে এঁকেছে ফ্রন্টে আমাদের দুজনের ছবি, একটা ক্যারিকেচার মানে কার্টুনের মতো ছবি, এবং সে তার সাথে লিখেছে যে এখানে কিছু মজার লোক রয়েছে, তারা কি তোমাদেরকে হাসাতে পারে। I laughed a lot as well. আমি এটা পড়ে হাসলাম। ইনসাইড ওয়াজ এ মেসেজ, ভেতরে একটা মেসেজ রয়েছে, কি সেটা, ও হাউ আই লাভ ইউ বোথ, আমি তোমাদেরকে কত না ভালোবাসি। সো দিস কার্ড ইজ টু সে থ্যাংক ইউ অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। এই কার্ডটা তোমাদের জন্য দেয়া, তোমাদেরকে থ্যাংক করার জন্য এবং টু প্রে ফর দ্য বেস্ট। সামহাউ উই হ্যাড টু মেক ইট, কোনোভাবে কিছু না করেই আমাদের কিন্তু এখান থেকে বেরোতেই হবে। চেকড অ্যান্ড রিচেকড মাই ক্যালকুলেশনস, আমি বরংবার চেক করে নিলাম যে ক্যালকুলেশনটা আমি করেছি। উই হ্যাড লস্ট আওয়ার মেইন কম্পাস অ্যান্ড আই ওয়াজ ইউজিং এ স্পেয়ার হুইচ হ্যাড নট বিন কারেক্টেড ফর ম্যাগনেটিক ভেরিয়েশন। আমরা কিন্তু আমাদের যে মেইন কম্পাস সেটা কিন্তু অলরেডি হারিয়ে ফেলেছি, তাই আমাদের কাছে যে একটি অতিরিক্ত কম্পাস ছিল, যেটা কিনা এখনও পর্যন্ত তার ম্যাগনেটিক ভেরিয়েশনটাকে কারেক্ট করা হয়নি, আমাদের সেটাই ব্যবহার করতে হচ্ছে। I made an allowance for this and another estimate of the influence of the westerly current which flow through this part of the Indian Ocean. আমি কিন্তু দুটো জিনিসের উপরে চিন্তা করে একটা সিদ্ধান্ত নিলাম। সেই দুটো জিনিস কি, একটা হলো এই ম্যাগনেটিক ভেরিয়েশন যেটা আমি কম্পাস ইউজ করছি তাতে, আর তার সাথে সাথে একটা ইনফ্লুয়েন্স যে ওয়েস্টার্লি কারেন্ট যেটা ওয়েস্ট থেকে ইস্ট ওয়ার্ডে যায় ইন্ডিয়ান ওশনের ওপর দিয়ে, সেটার প্রভাব কী পড়বে তার উপরেই কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম। About 2 p.m. I went on deck and asked Larry to steer a course of
185 ডিগ্রিজ। তাই আমি ডেকের ওপরে গেলাম দুটোর সময় এবং ল্যারিকে বললাম যে স্টিয়ারিংটাকে ঘোরাতে 185 ডিগ্রিতে। ইফ উই আর লাকি, যদি আমরা ভাগ্যবান হই, আই টোল্ড হিম উইথ এ কনভিকশন, এই বিশ্বাসের সহিত আমি তাকে বললাম, আই ডিড নট ফিল, যেটা কিনা আমার মধ্যে ছিল না, কিন্তু তবুও আমি বললাম বিশ্বাসের সহিত যে যদি আমরা লাকি হই, হি কুড এক্সপেক্ট টু সি দ্য আইল্যান্ড অ্যাট অ্যাবাউট 5 PM, তাহলে কিন্তু সে 5টার মধ্যে এই আইল্যান্ডটাকে দেখার প্রত্যাশা রাখতে পারে। দেন উইথ এ হেভি হার্ট আই ওয়েন্ট বিলো, ক্লাইম্বড অন মাই বাঙ্ক অ্যান্ড অ্যামেজিংলি ডজড অফ। আমি বেশ ভারী একটা মন নিয়েই নিচে দিয়ে গেলাম এবং আমার যে বাঙ্ক তার মধ্যে চড়ে আমি ঘুমিয়ে পড়লাম। When I woke, it was 6 PM and growing dark. যখন আমার ঘুম ভাঙলো তখন 6টা বাজে এবং প্রায় অন্ধকার হতে শুরু করেছে। I knew we must have missed the island. আমার মনেই হচ্ছিল যে আমরা আইল্যান্ডটাকে কিন্তু মিস করে গেছি। And with the sail we had left, we could not hope to beat back into the westerly wind. এবং আমরা কিন্তু আবার এই অবস্থার মধ্যে দিয়ে সেল করে সে ওয়েস্টার্লি উইন্ডের মধ্যে দিয়ে পিছনে যেতে পারবো না ফেরত। অ্যাট দ্যাট মোমেন্ট এ ট্রাজল হেড অ্যাপিয়ার্ড বাই মাই বাঙ্ক। ঠিক সেই সময় আমার বাঙ্কের সামনে একটা উস্কো খুস্কো মাথা অ্যাপিয়ার হলো। ক্যান আই হ্যাভ এ হাগ? আমি কি একটা হাগ পেতে পারি? জনাথন জিজ্ঞেস করলো। সু ওয়াজ রাইট বিহাইন্ড হিম। সুও কিন্তু তার পিছনে দাঁড়িয়েছিল। হোয়াই অ্যাম আই গেটিং এ হাগ নাও? আই আস্কড। তো আমি জিজ্ঞেস করলাম যে এখন কেন আমি হাগ পাচ্ছি? বিকজ ইউ আর দ্য বেস্ট ড্যাডি ইন দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য বেস্ট ক্যাপ্টেন, মাই সান রিপ্লাইড। তো আমার সান কি বললো? যে তুমি এই বিশ্বের মধ্যে বেস্ট ড্যাডি এবং বেস্ট ক্যাপ্টেন। নট টুডে জন, আই এম অ্যাফ্রেড। আমি হতাশ আজকের জন্য নয় জন। হোয়াই ইউ মাস্ট বি, সেড সু ইন এ ম্যাটার অফ ফ্যাক্ট ভয়েস। ইউ ফাউন্ড দ্য আইল্যান্ড। সু কিন্তু খুব দৃঢ়তার সঙ্গেই বলল, হ্যাঁ তোমার নিশ্চয়ই হওয়া উচিত, কারণ তুমি কি আইল্যান্ডটা খুঁজে পেয়েছো? হোয়াট? আই শাউটেড। আমি আশ্চর্যের সঙ্গে চিৎকার করলাম। ইটস আউট দেয়ার ইন ফ্রন্ট অফ আস, দে কোস্ট অ্যাজ বিগ অ্যাজ এ ব্যাটলশিপ। তারা সম্ভবতভাবে বলে উঠল কি যে আমাদের সামনে এটা উপস্থিত এবং এটা একটা ব্যাটলশিপের মতোই বড়। আই রাস্ট অন ডেক অ্যান্ড গেজড উইথ রিলিফ অ্যাট দ্য স্টার্ক আউটলাইন অফ দ্য আইল আমস্টারডাম। আমি ডেকের ওপরে তৎক্ষণাৎ ছুটে গেলাম এবং দেখলাম একটা রিলিফের সাথে আইল আমস্টারডামকে। ইট ওয়াজ অনলি এ ব্লিক পিস অফ ভলক্যানিক রক উইথ লিটল ভেজিটেশন, দ্য মোস্ট বিউটিফুল আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। আমি দেখতে পেলাম একটা ছোট্ট একটা ভলক্যানিক রক, যাতে ভেজিটেশনও খুবই অল্প, কিন্তু তাহলেও এটা কিন্তু ওয়ার্ল্ডের একটা মোস্ট বিউটিফুল আইল্যান্ড, কারণ এটা আমাদের কাছে লাইফ সেভার। এই শেষ কটি লাইন খুবই গুরুত্বপূর্ণ। উই অ্যাঙ্কার্ড অফ শোর ফর দ্য নাইট অ্যান্ড দ্য নেক্সট মর্নিং অল 28 ইনহ্যাবিটেন্টস অফ দ্য আইল্যান্ড চিয়ার্ড অ্যাজ দে হেল্প আস অ্যাশোর। তো আমরা সেই রাতের মতো যে সমুদ্র সেখানেই অ্যাঙ্কার্ড করলাম এবং সেখানকার যে 28 জন বৈজ্ঞানিকরা রয়েছেন তারা আমাদেরকে চিয়ারফুলি ল্যান্ড করতে হেল্প করলো। উইথ ল্যান্ড আন্ডার মাই ফিট অ্যাগেইন মাই থটস আর ফুল অফ ল্যারি অ্যান্ড হার্বি। আমি কিন্তু যখনই নিজের পায়ের তলায় জমি ফিরে পেলাম তখনই আমার সঙ্গে সঙ্গে মনে হলো ল্যারি এবং হার্বির কথা। চিয়ারফুল অ্যান্ড অপটিমিস্টিক আন্ডার দ্য ডাইরেস্ট স্ট্রেস। খুব ভীষণ স্ট্রেসের মধ্যে কিন্তু তারা খুবই চিয়ারফুল এবং পজিটিভ এবং অপটিমিস্টিক থেকেছিল। অ্যান্ড অফ ম্যারি হু স্টেড অ্যাট দ্য হুইল ফর অল দিস ক্রুশিয়াল আওয়ার্স। এবং অবশ্যই ম্যারির কথা, যে সবসময় হুইলের কাছে ছিল সব ক্রুশিয়াল সময়ে। মোস্ট অফ অল আই থট অফ আ 7-year-old girl who did not want us to worry about a head injury, which subsequently took 6 minor operations to remove a recurring blood clot between skin and skull. এবং অবশ্যই তার যে 7 বছরের মেয়ে, তার কথা তো অবশ্যই সে ভুলতে পারবে না, কারণ সে এরকম একটা সময়েও সে নিজের হেড ইঞ্জুরির জন্য তাদেরকে চিন্তা করতে বারণ করেছিল। সেই হেড ইঞ্জুরি
যেটা কিনা এতটাই বড় ছিল যে 6টা মাইনর অপারেশনের পর তার যে সেই ব্লাড ক্লট স্কিন এবং স্কালের মধ্যে সেটাকে রিমুভ করা গেছিল। অ্যান্ড অফকোর্স অ্যান্ড অফ আ 6-year-old বয় হু ওয়াজ নট অ্যাফ্রেড টু ডাই, এবং সেই 6 বছরের ছেলে যে কিনা মরতে কোনো মতেই দ্বিধাগ্রস্ত নয়। তোমাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমাদের এটা খুবই হেল্পফুল হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।